যদি স্পষ্ট দুটো দাঁতের দাগ পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এটা একটা পয়জনাস স্নেক বাইট। যদি মাল্টিপল বাইট মার্ক থাকে বা এরকম রাউন্ড থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে সেটা নন পয়জনাস স্নেক বাইট। শিশুদের ক্ষেত্রে সাপে কামড়ানোর লক্ষণ অনেকটা বড়দের মতনই। আমরা সাধারণত যেগুলো পয়জনাস স্নেক হয় তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি নিউরোটক্সিক স্নেকস, একটাকে আমরা বলি হেমাটোটক্সিক স্নেক, এবং আরেকটা প্রজাতি থাকে তারা হচ্ছে মিক্সড। তাদের ভেনামের মধ্যে নিউরোটক্সিসিটি হেমাটোটক্সিসিটি দুটোই থাকে। এই কথাগুলির মানে আমি একটু এক্সপ্লেন করে দিতে চাই। নিউরোটক্সিসিটি মানে হচ্ছে যেটা নার্ভের জন্য ক্ষতিকর, হেমাটোটক্সিসিটি মানে হচ্ছে যেটা আমাদের রক্তের জন্য ক্ষতিকর। নিউরোটক্সিসিটি মানে নার্ভকে প্যারালাইসিস করে দেবে, হেমাটোটক্সিসিটি মানে রক্তকে তঞ্চিত হতে দেবে না, মানে ব্লাডকে সব জায়গা থেকে শুধু ব্লিডিং আর ব্লিডিং হবে। কিন্তু বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, বাচ্চাটার চোখের পাতাগুলো নেমে আসছে, মনে হচ্ছে যেন তার ঘুম পেয়েছে, বা সে বারবার বলছে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে বা উল্টোপাল্টা বকছে, এইগুলি হলো নিউরোটক্সিসিটির সাইন। এই স্নেক বাইট যদি ইমিডিয়েটলি এই ধরনের কমপ্লিকেশনস নিয়ে আসছে, তারা দেখা যায় কিছুদিন পর, কিছুদিন বলতে 1-2 সপ্তাহ পর, বিশেষত যেগুলো হেমাটোটক্সিক স্নেক বাইট হয় তাদের মধ্যে অনেকেরই দেখা যায় কিডনি ফেলিয়ার হতে। এটা একটা লেট প্রেজেন্টেশন বেসিক্যালি। নিউরোটক্সিক স্নেক বাইট যাদের হয় তাদের মধ্যে কারোর মধ্যে স্ট্রোকের মতন ফিচার্সও দেখতে পাওয়া যায়। এটা খুব ইমিডিয়েট প্রেজেন্টেশন নয়, এটা একটু লেট কমপ্লিকেশনস অফ স্নেক বাইট। নমস্কার, গৌরী দেবী হসপিটালসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া এবং আমাদের আজকের বিষয় হলো বাচ্চাদের ক্ষেত্রে সাপে কামড়ানো কতটা বিপজ্জনক হতে পারে, এবং আমরা জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবাঞ্জনা বসাক, এমডি পেডিয়াট্রিক্স। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, সব ধরনের সাপ কি বিপজ্জনক নাকি কিছু প্রজাতির সাপ রয়েছে? আচ্ছা, সব ধরনের সাপ বিপজ্জনক হয় না। সাধারণত কিছু নন ভেনামাস স্নেকও থাকে, যেমন আমরা সাধারণ ভাষায় জলঢোরা বলি, ঠিক আছে? তো এই সাপগুলো সাধারণত এরা ভেনামাস সাপ নয়, মানে পয়জনাস নয়, নন পয়জনাস বেসিক্যালি। আর কিছু সাপ আছে তারা হচ্ছে পয়জনাস স্নেক, যেমন তাদের মধ্যে বলা যায় ক্রেট গ্রুপের সাপ, কমন ক্রেট যেটাকে আমরা বাংলায় ঘরচিতি বলি অনেক সময়, ব্যান্ডেড ক্রেট, আর তার সঙ্গে হচ্ছে বোরা প্রজাতির, বোরাকে আমরা বলি ভাইপার, এর সঙ্গে রয়েছে কোবরা প্রজাতির, ঠিক আছে? তো এই প্রত্যেকটা প্রজাতির সাপই হচ্ছে পয়জনাস স্নেক। আর কিছু কিছু নন পয়জনাস স্নেকও আছে যেগুলো অনেক সময় যেগুলো জলের মধ্যে ঘুরতে দেখা যায় গ্রাম বাংলাতে, সেগুলো যেমন কমনলি ডোরা সাপ যেটা আমি বললাম, এরকম কিছু সাপ আছে সেগুলো হচ্ছে নন পয়জনাস। সাপে কামড়ানোর পর অভিভাবকদের কি কি করা উচিত? সবার আগে আমি যেটা বলবো যে সাপে কামড়ানোর পরে আতঙ্কিত হওয়া যাবে না, একদমই আতঙ্কিত হওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে জায়গাটায় সাপ কামড়েছে সেই জায়গাটাতে কোনো লোকাল ট্রিটমেন্ট করা যাবে না, সেটাকে ম্যানিপুলেট করা যাবে না। কীরকম? যেমন দেখা যায় সেই জায়গাটাকে চিড়ে, ব্লেড দিয়ে চিড়ে দিচ্ছে, সেখান থেকে সাক করে রক্ত বার করে দিচ্ছে, দেখা যায় যে সেই জায়গাটাকে পুড়িয়ে দিচ্ছে, এই কোনোটি করা যাবে না। অনেক সময় দেখা যায় যে জায়গাটা সাপে কামড়েছে তার উপরে বেঁধে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেঁধে দেওয়াটাও কিন্তু ঠিক নয়। যেটা আমাদেরকে মেইন করতে হবে সেটা হচ্ছে স্প্লিন্টিং, মানে যেই জায়গায় সাপটা কামড়েছে সেখানে একটা স্কেল বা একটা কাঠের শক্ত বোর্ডের মতন আমরা কিছু দিতে পারি, দিয়ে সেই বোর্ডটার সাথে সেই লিম্বটাকে আমরা বেঁধে দেবো, যাতে সেই লিম্বটা সে নাড়াচাড়া না করে। সেটা পা হাত যেখানেই হতে পারে, কিন্তু খুব টাইট টুর্নিকেট আমরা বাঁধবো না, কোনো জায়গায় শক্ত করে টাইট বেঁধে দেবো না, কারণ যদি সেটা করা হয় পরবর্তীকালে দেখা যায় যে সেই জায়গাটাতে গ্যাংগ্রিন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আতঙ্কিত হওয়া যাবে না, আর এই কাজগুলি করা যাবে না। দ্বিতীয়ত সেই জায়গাটি আমাদের দেখতে হবে যে সেই স্নেক বাইটটা কীরকম হয়েছে। যদি স্পষ্ট দুটো দাঁতের দাগ পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এটা একটা পয়জনাস স্নেক বাইট। যদি মাল্টিপল বাইট মার্ক থাকে বা এরকম রাউন্ড থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে সেটা নন পয়জনাস স্নেক বাইট। এরপর যেটা আমরা মা বাবাকে বলি, যদি তারা দেখতে পায় যে স্নেকটাকে, তাহলে সেটা ডেসক্রিপশন আমরা তাদের কাছ থেকে ঠিক করে জানতে চাই, এবং এখনকার যুগে অনেক সময় আমরা মা বাবাকে বলি ছবি তুলতে, এবং ইমিডিয়েটলি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে আসতে হবে।
হসপিটালে আনার পর তারপর তার ফার্দার ইনভেস্টিগেশন, তাকে এক্সামিনেশন করে যেরকম যা প্রপার ট্রিটমেন্ট দরকার সেটা করতে হবে। বাচ্চাকে কখনোই ফেলে রাখা যাবে না বাড়িতে। শিশুদের ক্ষেত্রে সাপে কামড়ানোর সাধারণ লক্ষণগুলি কি কি? শিশুদের ক্ষেত্রে সাপে কামড়ানোর লক্ষণ অনেকটা বড়দের মতনই। আমরা সাধারণত যেগুলো পয়জনাস স্নেক হয় তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি নিউরোটক্সিক স্নেকস, একটাকে আমরা বলি হেমাটোটক্সিক স্নেক, এবং আরেকটা প্রজাতি থাকে তারা হচ্ছে মিক্সড, তাদের ভেনামের মধ্যে নিউরোটক্সিসিটি হেমাটোটক্সিসিটি দুটোই থাকে। এই কথাগুলির মানে আমি একটু এক্সপ্লেন করে দিতে চাই। নিউরোটক্সিসিটি মানে হচ্ছে যেটা নার্ভের জন্য ক্ষতিকর, হেমাটোটক্সিসিটি মানে হচ্ছে যেটা আমাদের রক্তের জন্য ক্ষতিকর। নিউরোটক্সিসিটি মানে নার্ভকে প্যারালাইসিস করে দেবে, হেমাটোটক্সিসিটি মানে রক্তকে তঞ্চিত হতে দেবে না, মানে ব্লাডকে সব জায়গা থেকে শুধু ব্লিডিং আর ব্লিডিং হবে। কি করে আমরা বুঝবো? যেমন যদি কোনো বাচ্চার যে জায়গায় সাপ কামড়েছে সেই জায়গাটা প্রচুর পরিমাণে ফুলে যায়, বা সেখানে ব্লিস্টার ফর্ম হচ্ছে, বা সেই লোকাল জায়গা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, এটা ইন্ডিকেট করে যে মোস্ট প্রবাবলি যে স্নেক বাইটটা হয়েছে সেটা একটা হেমাটোটক্সিক স্নেক বাইট। কিন্তু যদি আমরা এরকম দেখি যে যে জায়গায় বাইট মার্ক হয়েছে সেই জায়গাতে খুব বেশি টক্সিসিটির সাইন্স নেই, কিন্তু বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, বাচ্চাটার চোখের পাতাগুলো নেমে আসছে, মনে হচ্ছে যেন তার ঘুম পেয়েছে, বা সে বারবার বলছে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, বা উল্টোপাল্টা বকছে, এইগুলি হলো নিউরোটক্সিসিটির সাইন। কিছু সাপ থাকে যেখানে এই দু ধরনের সাইনই পাওয়া যায়। প্রধানত আমাদের এই এলাকাতে যেই টাইপের স্নেক বাইট আমরা পাই তাদের মধ্যে মেজরিটিটা হচ্ছে ভাইপার বাইট, মানে হেমাটোটক্সিসিটি, দ্যাট ইজ বোরা সাপ, চন্দ্র বোরা যেটা বলা হয়। কিন্তু যেগুলো ঘরচিতি হয়, কমন ক্রেট, সেগুলো যখন বাইট আমরা পাই সেগুলো কিন্তু মেইনলি নিউরোটক্সিসিটি নিয়ে ফিচার করে। এবং কমন ক্রেটের বাইটের একটা খুব অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে যে ও ইমিডিয়েটলি আফটার বাইট সাধারণত প্রেজেন্ট করে না, 1 থেকে 2 দিন টাইম নেয়। তারপরে বাচ্চা বলবে যে আমার পেটে ব্যথা করছে, পেটের যন্ত্রণা হচ্ছে, তারপরে বলবে আমার চোখটা নেমে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, যদি বড় বাচ্চা হয় বলতে পারবে তাহলে। তো এই সমস্ত সিমটমস নিয়ে আসে। যদি খরিশ হয়, মানে যেটাকে লোকাল ভাষায় খরিশ বলে, আমরা বলি কোবরা, ওই টাইপের সাপ যদি কামড়ায় সেগুলো কিন্তু প্রচণ্ড বেশি নিউরোটক্সিসিটি, তাদের প্রেজেন্টেশন খুব আর্লি হয়, এবং সেক্ষেত্রে তারা শ্বাসকষ্ট, টোসিস মানে চোখের পাতা নিচের দিকে নেমে আসা, বাংলায় যেটাকে আমরা বলি শিবনেত্র, ঠিক আছে। তো এই সমস্ত কমপ্লেন্টস নিয়ে সে পেশেন্ট আসতে পারে। তো মেইনলি এইগুলো হচ্ছে খুব ইমিডিয়েটলি আফটার স্নেক বাইট, পয়জনাস স্নেক বাইটের কমপ্লিকেশনস। কিন্তু আরেকটা জিনিস আমি এখানে বলে রাখতে চাই, এই স্নেক বাইট যদি ইমিডিয়েটলি এই ধরনের কমপ্লিকেশনস নিয়ে আসছে, তারা দেখা যায় কিছুদিন পর, কিছুদিন বলতে 1-2 সপ্তাহ পর, বিশেষত যেগুলো হেমাটোটক্সিক স্নেক বাইট হয় তাদের মধ্যে অনেকেরই দেখা যায় কিডনি ফেলিয়ার হতে। এটা একটা লেট প্রেজেন্টেশন বেসিক্যালি। নিউরোটক্সিক স্নেক বাইট যাদের হয় তাদের মধ্যে কারোর মধ্যে স্ট্রোকের মতন ফিচার্সও দেখতে পাওয়া যায়। এটা খুব ইমিডিয়েট প্রেজেন্টেশন নয়, এটা একটু লেট কমপ্লিকেশনস অফ স্নেক বাইট। কিরকম সতর্কতা অবলম্বন করা উচিত? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে চাই যে WHO এই স্নেক বাইটকে মোস্ট নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বলেছে। তো এর বলার কারণটাই হচ্ছে আমাদের দেশে স্নেক বাইটে যে মানুষ মারা যায় তার প্রথম কারণটাই হচ্ছে প্রপার টাইমে তারা হেলথ কেয়ারে এসে পৌঁছতে পারে না। কারণ অ্যান্টি স্নেক ভেনাম যেটা, সেটা আমাদের যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব তত পেশেন্টের জন্য উপকারী। কেন? কারণ অ্যান্টি স্নেক ভেনাম হচ্ছে স্নেকের ভেনামটাকে নিউট্রালাইজ করে। তো যতক্ষণ সেটা ব্লাডে থাকবে ততক্ষণ অ্যান্টি স্নেক ভেনাম যদি আমরা দিই তাহলে এটা তাকে নিউট্রালাইজ করে দেবে, তো ও ফার্দার অর্গান ড্যামেজ করতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে যদি একটা পেশেন্ট আমার কাছে অনেকটা টাইম পরে আসছে, তখন কিন্তু অ্যান্টি স্নেক ভেনামের রোলটা ডাউটফুল হয়ে যায়। তো কোনো পেশেন্ট যদি আমাদের কাছে অনেক ডিলেড টাইমে আসে স্নেক বাইট নিয়ে, তাহলে কিন্তু সেই পেশেন্টের প্রগনোসিস খারাপ। এজন্যই আমরা বলি ইমিডিয়েটলি আফটার স্নেক বাইট, ইমিডিয়েটলি আফটার দ্যাট ইউ শুড কাম টু দ্য হসপিটাল, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসুন। আমরা তখনই WBCT বলে একটা টেস্ট হয়, হোল ব্লাড ক্লটিং টেস্ট, আমরা সেটা করে দেখি যে রক্তের তঞ্চন ক্ষমতাটা কতটা আছে।
যদি দেখা যায় যে রক্তের তঞ্চন ক্ষমতা একদমই খারাপ আছে, তখন আমরা ইমিডিয়েটলি অ্যান্টি স্নেক ভেনাম দিই। বা যদি দেখা যায় যে কোনো নিউরোটক্সিসিটির ফিচার্স আছে, তখন আমরা ইমিডিয়েটলি তাকে অ্যান্টি স্নেক ভেনাম দিই, ঠিক আছে। বা যদি আমাদের প্রপার হিস্ট্রি থাকে যে একটা পয়জনাস স্নেকই বাইট করেছে, যেটা আমি আগে বললাম যে মা বাবা ছবি দেখাচ্ছে যে একটা পয়জনাস স্নেক বাইট করেছে, তখন আমরা ইমিডিয়েটলি অ্যান্টি স্নেক ভেনাম দিই। তো তাতে কি হয় যে সেই বাচ্চার পরবর্তী যে কমপ্লিকেশনসগুলো সেগুলোর চান্সেস অনেক কমে যায় এবং তার প্রগনোসিস ভালো হয়। তো একটাই কথা বলার যে ইমিডিয়েটলি আপনার স্নেক বাইট বাড়িতে একদম দেরি করা যাবে না, বাড়িতে কোনো হোম ট্রিটমেন্ট করা যাবে না, ইমিডিয়েটলি কাছাকাছি হাসপাতালে গিয়ে যোগাযোগ করতে হবে। কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই বাড়ির আশেপাশে হসপিটাল নেই, সেক্ষেত্রে প্রথম সময়টা কি করা উচিত? ইমিডিয়েটলি স্নেক বাইট হওয়ার পর আমি যেটা বললাম, ওই লিম্বটাকে ইমোবিলাইজ করতে হবে এবং সাথে সাথে কাছাকাছি হাসপাতালে যোগাযোগ করতে হবে। একটাই বাড়িতে করণীয়, প্যানিক না করা এবং পেশেন্টকে বোঝানো যে তোমার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। কারণ স্নেক বাইট হওয়ার পর বাচ্চা হোক কি বড় হোক তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, প্রচণ্ড, এবং সেই অ্যাংজাইটিটাতেই তার আরও বেশি সমস্যা হয়। তো বাড়ির লোককেও শান্ত থাকতে হবে এবং বাচ্চা বড় যেই হোক না কেন তাকেও বোঝাতে হবে যে তোমার কিছু অসুবিধা হবে না, আমরা সবাই আছি, সবাই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এবং ডিউরিং দ্যাট ট্রান্সপোর্ট ওই লিম্বটাকে ইমোবিলাইজ করে রাখতে হবে যাতে বেশি নাড়াচাড়া না হয় বাইটের জায়গাটা। সাপের কামড়ের ক্ষেত্রে বড়দের তুলনায় ছোটদের প্রাণের ঝুঁকি কতটা? আচ্ছা, যদি কম্প্যারিজন হিসেবে বলতে চাও তাহলে কিন্তু এক্স্যাক্ট কম্প্যারিজন হিসেবে আমরা ঠিক বলতে পারবো না যে এদের বেশি বা এদের কম, ডিপেন্ডিং আপন কি ওকে পয়জনাস স্নেক বাইট করেছে অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য এজ অফ দ্য বাইট উই ক্যান সে কি হ্যাঁ ঠিক আছে এই পেশেন্টের অনেক বেশি ঝুঁকি রয়েছে আর এই পেশেন্টের অনেক কম ঝুঁকি রয়েছে। এবং তার সঙ্গে লেট কমপ্লিকেশনস যেগুলো, যেমন কারো কারোর কিডনি ইঞ্জুরি হচ্ছে, ঠিক আছে, কারো কারোর কমপ্লিট নার্ভ প্যারালিসিস হয়ে যাচ্ছে, ভেন্টিলেটরে পেশেন্টকে দিতে হচ্ছে। তো এই ফ্যাক্টরগুলোর ওপর মেইনলি ডিপেন্ড করে যে স্নেক বাইটটা সিভিয়ার কি সিভিয়ার না, কতটা তার ঝুঁকি কি না, নট অনলি ফর দ্য এজ, কি বাচ্চা বলে বেশি ঝুঁকি হচ্ছে অ্যাডাল্ট বলে কম, সেটা। সাপে কামড়ানোর ক্ষেত্রে স্কিনে কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, সাপে কামড়ানোর ক্ষেত্রে স্কিনের প্রবলেমও কিছু কিছু হতে পারে। প্রথম হচ্ছে লোকাল রিয়াকশনস। আচ্ছা, তার আগে একটা জিনিস বলবো যে সাপে কামড়ানোর জন্য মেনলি যেগুলো হেমাটোটক্সিক স্নেক বাইট আমি আগেও বললাম, তাদের ক্ষেত্রে লোকাল রিয়াকশনস বা স্কিন রিয়াকশনসগুলো অনেক বেশি হয়। কীরকম? প্রথমত যে জায়গায় সাপ কামড়াচ্ছে সেই জায়গাটা রেড হয়ে যেতে পারে, সেখান থেকে ব্লিডিং হতে পারে বা সেখানে ফোসকা পড়তে পারে, ব্লিস্টার যেটাকে বলা হয়। তারপরে দেখা যায় যে ওই জায়গাগুলো ধীরে ধীরে সোয়েলিং হচ্ছে, ফুলে যাচ্ছে। ফুলে যাওয়ার পর সেখানকার কিছু কিছু কালার চেঞ্জেস হয়ে যায়, যেমন নর্মালি আমাদের হাতের কালার পিঙ্কিশ হয়, স্কিনের পাম্পস অ্যান্ড কালারটা, তো সেগুলো ব্লুইশ ব্লুইশ হচ্ছে। তো এটা ইন্ডিকেট করে যে সেই জায়গাটায় ফাসাইটিস বা সেলুলাইটিস এরকম হচ্ছে। আচ্ছা, আর কি হতে পারে? আর হচ্ছে বেসিক্যালি ওখানে নেক্রোসিস আমাদের ভাষা আমরা বলি, মানে পুরো টিস্যুটাই ড্যামেজ হয়ে যাওয়া। মেইনলি যখন আমরা পিট ভাইপার্স যেগুলো মানে হেমাটোটক্সিক স্নেক বাইটের ক্ষেত্রে যে ভাইপার গোষ্ঠীটা, তাদের বাইটের ক্ষেত্রে দেখা যায় যে এই নেক্রোসিস ব্যাপারটা অনেক বেশি হয়। কারণ এই সমস্ত স্নেকের পয়জনের মধ্যে কিছু এনজাইম থাকে যারা এই লোকাল টিস্যুটাকে ড্যামেজ করে দেয়, সেই জন্য সেই জায়গাটা পুরো নেক্রোসিস হয়ে যায় এবং টিস্যু ওখান থেকে স্লাফ আউট হয়ে যেতে পারে। আর এগুলো সবই হচ্ছে খুব আর্লি কমপ্লিকেশনস। কিছু কিছু লেট কমপ্লিকেশনসও দেখা যায়, যেমন সেই জায়গাটাতে ক্রনিক একটা আলসার হয়ে থাকা, স্নেক বাইটের পর একটা ক্রনিক আলসার হয়ে থাকা। এবং কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার দেখা যায় যে এই আলসারগুলো অনেক সময় ম্যালিগনেন্সি মানে স্কিনের রিলেটেড ক্যান্সারেও ট্রান্সমিটেড হতে পারে, বাট সেটা অনেক রেয়ার। ডক্টর দেবাঞ্জনা বসাককে অসংখ্য ধন্যবাদ। আরও সমস্যার সমাধান নিয়ে আমরা আবার ফিরে আসবো। ধন্যবাদ।